আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই, অর্থমন্ত্রী। দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসায় এমন পরিস্থিতি, এলজিআরডি মন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থী 4.5 লাখ। 68,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 2টি জাহাজ। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে, জামাতে আমির। গ্যাস সংকটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে, বাণিজ্যমন্ত্রী। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে, বনমন্ত্রী। সিরাজগঞ্জে বিএনপি জামাতের সংঘর্ষ। বাস ভাড়া সরকারের 11 পয়সা বাস্তবে কোথায় ঠেকবে, দুশ্চিন্তায় যাত্রীরা। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হেগের আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি দেশের হাম পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই মূল্যায়নের কথা জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশে মোট 19,161 সন্দেহভাজন হাম রোগীর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষা করে নিশ্চিত রোগী পাওয়া গেছে 2,897। হাম পরিস্থিতির বিস্তারিত বিবরণে পরীক্ষাগারে নিশ্চিত রোগীর সংখ্যা 2,973 উল্লেখ করা হয়। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 166 জনের। মৃত্যু হার 0.9%। পরীক্ষাগারে নিশ্চিত হাম সম্পর্কিত মৃত্যু হয়েছে 30 জনের। এক্ষেত্রে মৃত্যু হার 1.1%। মূলত টিকা না পাওয়া 2 বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত সরস্বতী জ্ঞান মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারা বিশ্বে একই সংকট, বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, তবে অনৈতিক ব্যবসায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের সরবরাহের জন্য তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এ সমস্যাটা তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার 25 এপ্রিল। এতে অংশ নিতে আবেদন করেছেন 4,53,148 জন। এবার সারা দেশে 138টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। বেলা 11টায় শুরু হয়ে 1 ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা শেষ হবে দুপুর 12টায়। মেধাক্রমে অনুযায়ী 880টি কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে 31 বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। শুক্রবার 24 এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, দেশের 880টি কলেজে আসন রয়েছে 4,52,885টি। এর মধ্যে 375টি সরকারি কলেজে আসন রয়েছে 2,70,520টি এবং 505টি বেসরকারি কলেজে আসন রয়েছে 1,82,355টি।
সরকারি কলেজে আবেদন জমা পড়েছে 3,94,000-এর বেশি, আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে 58,919টি। শুক্রবার বিকেল 4টায় দক্ষিণ কোরিয়া থেকে 34,600 টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিংতং 799 নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত 2টি জাহাজে এসেছে 68,450 টন ডিজেল। জেট ফুয়েল নিয়ে আসছে আরও একটি জাহাজ। দৈনিক দেশে ডিজেলের চাহিদা 12,500 টন। এ হিসেবে একদিনে পৌঁছানো ডিজেল দিয়ে বাংলাদেশের 5 দিনের বেশি চাহিদা মেটানো যাবে। গতকাল বিকেল 3টার দিকে তাইওয়ান থেকে 33,400 টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কুয়েটা। এরপর শুক্রবার 24 এপ্রিল ভোর 5টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে 35,055 টন ডিজেল নিয়ে ফিরেছে পানামার পতাকাবাহী জাহাজ প্রিভে অ্যাঞ্জেল। একইভাবে আজ বিকেল 4টায় দক্ষিণ কোরিয়া থেকে 34,600 টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিংতং 799 নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদে ও রাজপথে একসঙ্গে বিরোধী দলের আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার বিকেলে বাংলাদেশ খিলাফত মজলিস আয়োজিত এক সমাবেশে বিরোধী দলীয় নেতা বলেন, এই রায় যদি না মানেন মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ কর্মসূচিতে কথা বলছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের এবি পার্টির চেয়ারম্যান বলেছেন 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। গ্যাস সংকটের কারণেই দেশের লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা আমাদের বিদ্যুৎ উৎপাদন এখনো গ্যাস নির্ভর। এই গ্যাসও আমদানি করতে হয়। দেশে মাত্র 17 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়, আর 9 মিলিয়ন ঘনফুট গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু অর্থের সংস্থান হলেও কিছু সমস্যার কারণে চাহিদা মাফিক গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না, ফলে লোডশেডিং বেড়েছে। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র 2 মাস, কিন্তু অনেকগুলো অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, তা আমরা মোকাবেলা করতে হচ্ছে। বছরে 3 মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। দ্বীপ 3 মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে সরকার। ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ডয়েচে ভেলের প্রশ্নে জবাবে লিখিত উত্তর দিয়েছেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, সরজমিন বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গেছে 9 মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জৈব বৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। দীর্ঘ প্রায় 7 বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার 2024 সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শেষে পৌর শহরের বারইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত সমর্থিত বর্তমান সভাপতি বানেস তালুকদার ও বিএনপি সমর্থিত সভাপতি সাবেক কাউন্সিলর আউলিয়া গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তবে এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাবেক সভাপতি ও সাবেক আউলিয়া শেখ বলেন, শিবিরের এক কর্মী জোরপূর্বক 5 আগস্টের পর কমিটি গঠন করেছিল। গ্রামে 6টা গোষ্ঠী আছে। একটি গ্রুপ 2টি গোষ্ঠী নিয়ে কমিটি করতে চায়, বাকি 4 গোষ্ঠী চায় সারা গ্রাম নিয়ে কমিটি গঠন করতে। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েও রাজধানীর লোকাল বাসগুলোতে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে পরিবহন স্টাফরা জানিয়েছে নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে। উত্তরা থেকে পল্টন রুটে যাতায়াতকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কন্ট্রাক্টররা এখনো বাড়তি কোনো টাকা দাবি করছে না, তবে তারা বলছেন দ্রুতই বাড়তি ভাড়া নেওয়া হবে। সরকার যা ঘোষণা দিয়েছে, বাড়তি কত টাকা নেয় দুশ্চিন্তায় যাত্রীরা। ঢাকা এবং চট্টগ্রামে একাধিক স্থানে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওগুলোতে দেখা গেছে ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে মিছিলে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে, কাকরাইল মোড়ে এবং চট্টগ্রাম নগরের জিসি 2 নম্বর গেট ও সিআরবি এলাকায় বিভিন্ন শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম নগরের পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ আমিনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, মিছিলগুলোর ভিডিও দেখে তারা জড়িত ব্যক্তিদের শনাক্ত করবেন এবং তাদের আইনের আওতায় আনা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে যাচ্ছেন। শুক্রবার ইসলামাবাদের সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, একটি ছোট প্রতিনিধি দল নিয়ে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আজই আরাঘচি ইসলামাবাদে পৌঁছাতে পারেন। মূলত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসন এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে যে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, আরাঘচির এই সফর তারই অংশ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে কয়েক ডজন হত্যাকাণ্ডের দায়ে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বৃহস্পতিবার 3 বিচারকের একটি প্যানেলে সর্বসম্মতিক্রমে জানায়, মেয়র ও প্রেসিডেন্ট থাকাকালীন মাদক বিরোধী অভিযানের নামে দুতার্তে যে রক্তক্ষয়ী দমন পীড়ন চালিয়েছেন তাতে তার সংশ্লিষ্টতার যথেষ্ট ভিত্তি রয়েছে। 81 বছর বয়সী এই সাবেক নেতা বর্তমানে নেদারল্যান্ডসের হেগে আইসিসির হেফাজতে রয়েছেন। গত বছর তাকে ফিলিপাইন থেকে গ্রেপ্তার করে সেখানে নিয়ে যাওয়া হয়, যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।